আসন্ন ডাব্লিউবিপি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ওয়াকার ও নাসিমার বয়সের পার্থক্য 8 বছর। 30 বছর আগে যখন তাদের বিয়ে হয় তখন ওয়াকারের বয়সের 4 গুণ নাসিমার বয়সের 5 গুণের সমান ছিল। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? অপশানগুলো দেখে নেওয়া যাক। 132 বছর, 134 বছর, 130 বছর এবং 135 বছর। তোমরা অঙ্কটা করার জন্য 15 সেকেন্ড সময় পাবে। তোমাদের টাইম স্টার্ট হচ্ছে এখন। যারা অঙ্কটা করেছো তারা একবার উত্তরটা মিলিয়ে নাও। এই প্রশ্নের উত্তর হলো অপশান নাম্বার এ, অর্থাৎ 132 বছর। এবার কিভাবে অঙ্কটা করা যায়, যারা অঙ্কটা করতে পারোনি বা যারা করেছো দেখে নাও তোমরা এইভাবে করেছো বা এর থেকে সোজাভাবে করেছো কিনা। দেখো, ওয়াকার যেটা আছে, ওয়াকারের ও নাসিমার বয়সের পার্থক্য 8 দিয়েছে। 30 বছর আগে যে কথা বলা হচ্ছে তখন তাদের বিয়ে হয় এবং তখন ওয়াকারের বয়সের 4 গুণ নাসিমার বয়সের 5 গুণের সমান ছিল। আমি ওয়াকারের বয়সকে ডাব্লিউ হিসেবে লিখছি। ওয়াকারের বয়সের 4 গুণ সমান নাসিমার বয়সের 5 গুণের সমান ছিল। তাহলে ওয়াকার আর নাসিমার বয়সের রেশিও কি? সেটা হচ্ছে 5/4। বোঝা যাচ্ছে? দেখো, এই জায়গায় ওয়াকারের বয়স যদি 5 হয় তাহলে নাসিমার বয়স হচ্ছে 4। বোঝা যাচ্ছে? এবার দেখো, এটা বলেছিল 30 বছর আগে, অর্থাৎ এই রেশিও যেটা ছিল সেটা হচ্ছে 30 বছর আগেকার রেশিও। তাহলে আমি বলতে পারি 30 বছর আগে ওয়াকারের বয়স 5 থাকলে নাসিমার বয়স 4। তাহলে এদের দুজনের বয়সের সমষ্টি 5 + 4 সমান 9 ইউনিট। তাই তো? এদের দুজনের বয়সের সমষ্টি 9 ইউনিট ছিল 30 বছর আগে। এবার দেখো, এখানে বলেছে ওয়াকার ও নাসিমার বয়সের পার্থক্য 8 বছর। দেখো, কারোর সঙ্গে কারোর বয়সের পার্থক্য আজ যা আছে 30 বছর পরেও একই থাকবে, অথবা 30 বছর পরেও একই থাকবে। আমি দেখতে পাচ্ছি 30 বছর আগে ওয়াকার আর নাসিমার বয়সের পার্থক্য ছিল 1 ইউনিট। 5 আর 4 পার্থক্য 1 ইউনিট। অর্থাৎ আমি দেখছি যে ওয়াকার আর নাসিমার বয়সের পার্থক্য সবসময় 1 ইউনিটই থাকবে। বয়সের পার্থক্য কখনো বাড়ে কমে না, সবসময় ফিক্স থাকে। এখানে বলেছে ওয়াকার আর নাসিমার বয়সের পার্থক্য 8 বছর। আমি দেখতে পাচ্ছি 1 ইউনিট, ওরা বলেছে 8 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 8 বছর। তাহলে 30 বছর আগে ওয়াকার আর নাসিমার বয়সের সমষ্টি ছিল 9 ইউনিট। তাহলে আমি এই 9 ইউনিটের ভ্যালু বার করতে পারবো, সেটা হচ্ছে 72 বছর। এই 72 বছরটা কি? 30 বছর আগে ওয়াকার আর নাসিমার বয়সের সমষ্টি ছিল 72 বছর। চেয়েছে বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত। দেখো, 30 বছর আগে দুজনের বয়সের সমষ্টি ছিল 72। বর্তমানে মানে 30 বছর করে দুজনের বয়স বেড়ে যাবে, অর্থাৎ ওয়াকারের বয়সও 30 বাড়বে, নাসিমার বয়সও 30 বাড়বে। তাহলে ওদের বয়সের সমষ্টি হবে 30, 30, 60, 70, 132 বছর, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের প্রশ্নে দেখো, বলেছে এনটি সংখ্যার গড় 36। যদি এর মধ্যে 75% সংখ্যার মান 6 বৃদ্ধি করা হয় এবং বাকি সংখ্যাগুলোর মান 9 কমানো হয়, তবে সংখ্যাগুলির নতুন গড় কত হবে? অপশনগুলো একবার দেখে নাও। এই প্রশ্নের জন্য তোমরা 15 সেকেন্ড সময় পাবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ। যারা অঙ্কটা করতে পেরেছো এই সময়ের মধ্যে তারা একবার সঠিক উত্তরটা দেখে নাও। দেখো, সঠিক উত্তর অপশন নাম্বার বি দিচ্ছে, অর্থাৎ 38.25। আমরা দেখে নেবো অঙ্কটা কিভাবে করা যায়। এক্ষেত্রে দেখো, বলেছিল যে এনটা যে সংখ্যা আছে তার মধ্যে 75% সংখ্যার কথা বলেছে।
এবং বাকি সংখ্যার কথা বলেছে। 100% সংখ্যার মধ্যে 75% সংখ্যা যদি থাকে তাহলে বাকি সংখ্যা হবে 25%। এই রেশিও যদি আমি নিই 25 দিয়ে কাটি তাহলে হবে 3:1। তাহলে আমি দেখলাম যদি মোট 3 + 1 4টি সংখ্যা থাকে, যেটা ওরা n বলছে, আমি সেটা মনে করে নিচ্ছি 4টে সংখ্যা। বুঝতে পারছো? তার মধ্যে 75% অর্থাৎ 3টে সংখ্যার মান 6 বৃদ্ধি করা হয়েছে এবং বাকি একটা সংখ্যার মান 9 কমানো হয়েছে। মানে কি, এই যে প্রথম যে 75% বা 3টে সংখ্যা আছে তার প্রতিটার মান 6 বৃদ্ধি করা হয়েছে। প্রতিটার মান যদি 6 করে বৃদ্ধি করা হয় তাহলে 3টে সংখ্যার জন্য 3 6 18 বৃদ্ধি করা হয়েছে বলে আমি এখানে প্লাস লিখেছি। এবং যে বাকি সংখ্যা আছে অর্থাৎ এই একটা, এটার মান 9 কমানো হয়েছে। দেখো একটার মান যদি 9 কমানো হয় তাহলে 9 কে 9 এই সংখ্যাটার জন্য কমানো হয়েছে। তাহলে আমি দেখলাম এই 4টে সংখ্যার এফেক্ট কি হলো, এক জায়গায় 18 বাড়ছে এবং আর এক জায়গায় 9 কমছে, অর্থাৎ ওভারঅল 9 বাড়ছে। 4টে সংখ্যার জন্য যদি 9 বাড়ে তাহলে অ্যাভারেজ কত বাড়বে? তোমরা বলবে 9/4 অর্থাৎ 2.25, এটা অ্যাভারেজ বাড়বে। অর্থাৎ আগে অ্যাভারেজ ছিল 36, এখন অ্যাভারেজ 2.25 বাড়বে। তাহলে নতুন অ্যাভারেজ হবে 36 + 2.25 অর্থাৎ 38.25, যেটা অপশন নাম্বার বি তে বলা ছিল। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট সময় কোনো ব্যক্তি স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করেন স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করেন। স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হলে স্থির জলে ব্যক্তির বেগ নির্ণয় করো। অপশনগুলো একবার দেখে নেওয়া যাক। তোমাদের সময় শুরু এখন। তোমাদের সময় শেষ। যারা অঙ্কটা করতে পেরেছো তারা একবার এর উত্তরটা দেখে নাও। উত্তর হলো অপশন নাম্বার সি অর্থাৎ 9। চলো অঙ্কটাকে এবার করা যাক। দেখো এই জায়গায় স্থির জলে ব্যক্তির বেগ নির্ণয় করতে বলেছে, আমি সেটাকে x কিমি/ঘন্টা ধরলাম। x ধরে এখানটা অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। কি বলেছে, যে স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। স্রোতের বেগ 3। আচ্ছা অনুকূল বেগ কি হবে? আমরা জানি অনুকূল বেগ মানে হচ্ছে ব্যক্তির বেগ প্লাস স্রোতের বেগ, ওরা স্রোতের বেগ 3 দিয়েছে। প্রতিকূল বেগ কি হবে? ব্যক্তির বেগ থেকে স্রোতের বেগটাকে আমি মাইনাস করব। এটা অনুকূল বেগ, এটা প্রতিকূল বেগ। বলেছে কোনো ব্যক্তি স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা দূরত্ব মানে কি? দূরত্ব বা ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইনটু টাইম। বোঝা যাচ্ছে? এক্ষেত্রে দেখো অনুকূলে কতটা দূরত্ব যাচ্ছে, অনুকূলে স্পিড হচ্ছে x+3, অনুকূলে টাইম কত লাগছে? t লাগছে। আমি এখানে t দিয়ে গুণ করছি। আমি মনে করছি যে নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে t ঘন্টা। তাহলে অনুকূলে যদি প্রতি ঘন্টায় x+3 করে যায় তাহলে t ঘন্টায় যাবে এইটা। তাহলে অনুকূলের ডিস্টেন্স এটা। একই রকম ভাবে প্রতিকূলে প্রতি ঘন্টায় x-3 করে গেলে t ঘন্টায় যাবে এইটা। বোঝা যাচ্ছে? বলেছে এটা হচ্ছে প্রতিকূলের ডিস্টেন্স। বলেছে যে প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করেন নির্দিষ্ট সময়, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ স্রোতের অনুকূলে যে ডিস্টেন্সটা যাচ্ছে সেটা হবে প্রতিকূলের ডিস্টেন্সের দ্বিগুণ। বোঝা যাচ্ছে? এবার এখানে টি কেটে দিলাম, 2x এর দিকে x নিয়ে আসছি তাহলে 2x - x আসবে, এখান থেকে -6টা এদিকে এলে 3 + 6 হবে। অর্থাৎ x এর ভ্যালু হবে 9, যেটা অপশন নাম্বার সি তে ছিল। পরের প্রশ্ন দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 44 এবং 264। যদি প্রথম সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে 44 ভাগফল পাওয়া যায় তবে অপর সংখ্যাটি কত? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন।
যারা অঙ্কটা সমান মধ্যে করতে পেরেছো তারা একবার উত্তরটা দেখে নাও। এর উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি অর্থাৎ 132। এবার অঙ্কটাকে আমরা সমাধান করব। দেখো দুটো সংখ্যার গসাগু আর লসাগু দিয়েছে 44 ইন্টু 264। আমরা জানি কি গসাগু ইন্টু লসাগু সমান দুটো সংখ্যার গুণফল। এবারে দেখো বলেছে প্রথম সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে 44 ভাগফল পাওয়া যায়। আমি প্রথম সংখ্যাটিকে x মনে করছি। এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করলে 44 ভাগফল পাওয়া যায়। ভাগশেষের কথা বলা নেই মানে আমি বুঝবো যে এই সংখ্যাটা এক্স্যাক্টলি 44 দিয়ে বিভাজ্য হয়ে গেল। এই সংখ্যাটা অর্থাৎ এই যে ভাজ্য, এটার মান কত? আমরা জানি কি ভাজক গুণিতক ভাগফল সমান হবে ভাজ্য যদি ভাগশেষ না থাকে। তাহলে প্রথম সংখ্যা যেটাকে আমি x মনে করেছি সেটা হবে ভাজক গুণিতক ভাগফল অর্থাৎ 44 দুগুণে 88। এটা হলো প্রথম সংখ্যা। আমি দ্বিতীয় সংখ্যাটাকে y মনে করছি। তাহলে দুটো সংখ্যার গুণফল, একটা হচ্ছে 88 যেটা প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যাটা হচ্ছে y। গসাগু দেওয়া আছে 44 এবং লসাগু দেওয়া আছে 264। আমাকে বার করতে হবে অপর সংখ্যা অর্থাৎ y এর মান কত। বোঝা যাচ্ছে? এটা কাটছি 44 দুগুণে 88, 2 দিয়ে কাটলে 132, যেটা অপশন নাম্বার ডি তে ছিল। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা WBP জিকের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম দাস ক্যাপিটাল, লোগোটা একবার দেখে নাও। এই হচ্ছে ওই চ্যানেলটার লোগো। এখানে প্রায় 1 বছর আমি কোনো ভিডিও দিইনি। এবার ধীরে ধীরে এখানে জিকে এবং ইংরাজি যে ক্লাসটা আমরা করতাম সেই ক্লাসটা আবার শুরু হবে এখানে। আপাতত এখানে WBP জিকে স্পেশালে প্রথম সেট দেওয়া হয়েছে। এই মুহূর্তে 30টা প্রশ্নের একটা সেট দেওয়া হয়েছে। প্রতিটা প্রশ্নের জন্য 5 সেকেন্ড বরাদ্দ আছে। যারা প্রস্তুতি নিয়ে ফেলেছো অলরেডি তারা এই চ্যানেলটায় গিয়ে এই ভিডিওটা একবার দেখে নাও এবং দেখো 30-এর মধ্যে তোমরা কতগুলো উত্তর করতে পারছো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিভাবে এই চ্যানেলটাকে আরো ইমপ্রুভ করা যায় এবং জিকের জন্য আর কি লাগবে। ইংলিশের ক্লাস খুব তাড়াতাড়ি এখানে শুরু হবে। পরের প্রশ্নে দেখো 32 টাকা কিলো দরের গমের সঙ্গে 24 টাকা কিলো দরের গম কি অনুপাতে মিশিয়ে মিশ্রণ 39 টাকা কিলো দরে বিক্রি করলে 30% লাভ হবে? অপশনগুলো একবার দেখে নেওয়া যাক। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। অনেকেই অঙ্কটা করতে পেরেছো আশা করি। একবার দেখে নাও এর সঠিক উত্তর কোনটা, সেটা হবে 3:1 অর্থাৎ অপশন নাম্বার 1। অঙ্কটাকে আমরা অ্যালিগেশন প্রসেসে করব। দেখো দুটো ক্রয় মূল্য আছে, একটা হচ্ছে 32 টাকা কিলো দরের গম আছে আর একটা 24 টাকা কিলো দরের গম কিনেছে, আর এখানে বলছে 39 টাকা কিলো দরের বিক্রি করছে। এইটা সিপি কিনেছে, এটাও ক্রয় মূল্য কিনেছে, কিন্তু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। অ্যালিগেশন প্রসেসে এই জায়গায় যদি এটা সিপি এটাও সিপি থাকে তাহলে এটাকেও ক্রয় মূল্য বা সিপিতে কনভার্ট করতে হবে। যেহেতু 39 টাকাটা বিক্রয় মূল্য আছে তাই এটাকে আমি ক্রয় মূল্যে কনভার্ট করব। দেখো 39 টাকায় বিক্রি করে 30% লাভ হয়েছে, আমি ক্রয় মূল্য কি করে বার করব? 30% লাভ মানে একটা ফিগার সবসময় 100 থাকবে, লাভ বলেছে বলে এর সঙ্গে আমি 30 যোগ করব। দেখো 30% লাভ হয়েছে, তার মানে জিনিসটার ক্রয় মূল্য কম ছিল, তবেই তো 39 টাকায় বিক্রি করে লাভ হয়েছে। যাই আমি বললাম যে জিনিসটার ক্রয় মূল্য কম ছিল, তাই এদের মধ্যে কম ফিগারটাকে শুধু উপরে বসাবে, বাকি ফিগারটা নিচে বসিয়ে দেবে। এখান থেকে শূন্য কেটে আমি পেলাম ক্রয় মূল্য 30 টাকা। এই ক্রয় মূল্যটা হচ্ছে অ্যাভারেজ ক্রয় মূল্য, যেটা আমি মাঝখানে বসাবো। সবসময় অ্যাভারেজ ফিগারটা মাঝখানে থাকে। এবার এই বড় সংখ্যাটা থেকে এই ছোট সংখ্যাটা বাদ দিয়ে আমি এই দিকে লিখবো, আর এই সংখ্যাটা থেকে যেহেতু এটা মাঝের সংখ্যা, এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বাদ দিয়ে আমি লিখবো 6। তাহলে এই যে রেশিওটা পেলাম এটাই হবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার 1 ছিল। পরের প্রশ্ন,
কোনো দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। যদি সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল থেকে 2 বিয়োগ করা হয় তবে বিয়োগফল মূল সংখ্যার 1/6 অংশের সমান হয়। সংখ্যাটি কত? অপশনগুলো একবার দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। অঙ্ক খুব সোজা, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হওয়া উচিত ছিল। যারা করেছো তারা একবার দেখে নাও উত্তর কোনটা। অপশন নাম্বার সি উত্তর দিচ্ছে, অর্থাৎ 24। দেখো এখানে অঙ্কের মধ্যেই বলে দিয়েছিল প্রথম লাইনে কোনো দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। এটা একক, এটা দশক, তাহলে আমি এখানে একক স্থান, এটা দশক স্থান লিখছি। এককটা দশকের দ্বিগুণ বলেছে, এইটার দ্বিগুণ কি 6? না, 2 এর দ্বিগুণ 6 না, এটা হবে না। 2 এর দ্বিগুণ 5 না, এটা হবে না। 2 এর দ্বিগুণ 4, এটা হতে পারে। 2 এর দ্বিগুণ 3 না, তাই এটা হবে না, তাই উত্তর অপশন নাম্বার সি হবে। পরের প্রশ্ন, চিনির মূল্য 20% বৃদ্ধি পেলে কোনো ব্যক্তি যদি তার খরচ 8% বৃদ্ধি করতে চায় তবে তাকে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে? অপশন, তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো তারা একবার উত্তরটা মিলিয়ে নাও। এর উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ 10%। কিভাবে করেছো অথবা আমি কিভাবে করছি একবার দেখে নাও। দেখো আমরা খরচ বা এক্সপেন্ডিচার কি বুঝি? এক্সপেন্ডিচার বা খরচ মানে হচ্ছে যে জিনিসটা কিনছি সেই জিনিসটার মূল্য প্রতি কেজিতে কত করে এবং আমি কতটুকু জিনিস কিনছি, অর্থাৎ কোয়ান্টিটি। বোঝা যাচ্ছে? পরিমাণ এবং যে জিনিসটার পরিমাণ এখানে লেখা হচ্ছে তার প্রতি কেজির মূল্য কত, এই দুটোকে গুণ করলে আমার এক্সপেন্ডিচার বা খরচ আসবে। বলেছে চিনির মূল্য 20% বৃদ্ধি পাচ্ছে, মূল্যের কথা বলা হয়েছে, অর্থাৎ 100 যদি মূল্য আগে থাকতো এখন 120 হচ্ছে। বোঝা যাচ্ছে? বলেছে ব্যক্তি তার খরচ 8% বৃদ্ধি করবে। খরচ যদি আগে 100 থাকতো এখন 8 বৃদ্ধি করে 108 করবে। আমি জানি কি এই লাইনটায় যেটা এই দিকে আছে এই ফিগারটা আসবে এটার সঙ্গে কিছু একটা গুণ করে। আমি দেখছি এদিকে 100 আছে, এখানেও 100 আছে, তাহলে 100-র সঙ্গে 1 গুণ করলে তবেই 100 হবে। এবার আমি এখানে জানি না কোন ফিগারটা আছে, অর্থাৎ আমার এখন কত শতাংশ ব্যবহার আমি করছি, কত পরিমাণ ব্যবহার করছি সেটা আমি জানি না। আমি বলছি যে x এর সঙ্গে 120 গুণ করলে 108 হবে, যেটা এই লাইনের মধ্যে আছে। বুঝতে পারছো? x এর সঙ্গে 120 গুণ করলে 108 হবে, তাহলে x এর মান কত হবে? তোমরা বলবে x এর মান হবে 108/120। এটা 12 দিয়ে কাটলে 9/10। তাহলে এইখানে যে x এর মান সেটা আমি পেলাম 9/10। তাহলে বুঝতে পারছো যে আগে 1 কেজি মনে করো বা 1 ইউনিট মনে করো, আগে 1 কেজি খরচ হলে এখন 9/10 কেজি খরচ হচ্ছে। তাহলে ব্যবহার কমাতে হচ্ছে 1 মাইনাস 9/10 সমান 1/10 অংশ ব্যবহার কমাতে হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে আগে 1 ছিল, সেই 1-এতে 1/10 ব্যবহার আমি কমিয়ে দিচ্ছি। আমি যদি ব্যবহার 1/10 কমাই, বলেছে কত শতাংশ ব্যবহার কমাতে হবে, আমি দেখছি 1/10 অংশ ব্যবহার কমাতে হবে। ওরা চেয়েছে পার্সেন্টেজে বার করো, 100 দিয়ে গুণ করলাম। আমি বলবো ব্যবহার কমাতে হবে 10%, যেটা অপশন নাম্বার এতে ছিল। পরের প্রশ্ন, এর মধ্যে ক্ষুদ্রতমটি নির্ণয় করো। অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো তারা একবার উত্তরটা মিলিয়ে নাও। এর উত্তর হচ্ছে অপশন নাম্বার সি।
দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই যে এখানে যে ফিগারগুলো রয়েছে 6, 3, 4, এখানে কিছু নেই মানে 2 আছে। এই সংখ্যাগুলোর লসাগু বার করো। 6, 3, 4, 2 এদের লসাগু বার করো, সেটা হচ্ছে 12। তাহলে আমি কি করব, এখানে ফিগারটাকে 12 করব এবং যত দিয়ে গুণ করে 12 করব সেই গুণফল এই পাওয়ারে তুলে দেবো। কি বললাম দেখো, জিনিসটা কিরকম ছিল, আমি বলছি 6, 3, 4, 2 এর লসাগু হচ্ছে 12। এই 12 ছয়কে কত দিয়ে গুণ করলে 12 আসবে, তোমরা বলবে 2 দিয়ে গুণ করলে। আমি এখানে 12 লিখব, কিন্তু বললাম 2 দিয়ে গুণ করলে 12 আসবে, তাই এই 2টা পাওয়ারে তুলে দিলাম। অর্থাৎ এই জিনিসটা অ্যাকচুয়ালি আসবে এরকম 12 স্কোয়ার অর্থাৎ 144। আমি এই জিনিসটাকে এইভাবে লিখব, বোঝা যাচ্ছে। একেবারে যদি আমি এই জিনিসটাকে এবার লিখতে চাই এই ফিগারে, আমি এখানে 12 করতে চাইছি, তাহলে 3, 4 12 অর্থাৎ 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে যদি আমি গুণ করতে চাই তাহলে এখানে তো 12 আমি লিখবই, এখানে 4 যেরকম আছে যেহেতু 4 দিয়ে গুণ করেছি সেই 4টা আমি মাথায় তুলে দিলাম। তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256, বাইরে যেরকম 12 আছে এখানে লিখবো 256। বোঝা যাচ্ছে। এই ফিগারটার ক্ষেত্রেও তাই, এখানে 12 আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, আমি এখানে 12 লিখে দিলাম, 3 দিয়ে গুণ করেছি বলি এই 5 এর মাথায় 3 তুলে দিলাম, অর্থাৎ আমি এখানে লিখবো 12 যেরকম আছে 5 এর কিউব মানে 125। একই রকম ভাবে এখানটা 12 আনতে গেলে 6 দিয়ে গুণ করতে হচ্ছে, আর ওই যে 6 দিয়ে গুণ করলাম 3 এর মাথায় এই 6টাকে তুলে দাও, 3 টু দি পাওয়ার 6 মানে 729, আমি এখানে লিখে দিলাম, 12 এখানে আছে। এবার দেখো এই ফিগারগুলো সব জায়গায় সমান আছে, তাই এদেরকে ভুলে যাও। বলেছে ছোট কোনটা, আমি দেখছি এদের মধ্যে ছোট হচ্ছে 125, 125 এসছে এখান থেকে, তাই উত্তর হবে অপশন নাম্বার সি। এক অসৎ ব্যবসায়ী কোনো দ্রব্য 10% লাভে বিক্রি করবে স্থির করে, আবার দ্রব্য বিক্রি করার সময়ও ওজনে 20% কম দেয়, তার প্রকৃত লাভ কত শতাংশ? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। পার্টিকুলারলি এই জাতীয় অঙ্কের জন্য একটা ভিডিও আমার চ্যানেলে আছে, অসৎ ব্যবসায়ীর অঙ্ক, সেখানে যত রকমের অঙ্ক হতে পারে দেওয়া আছে, পারলে এই ভিডিওটা একবার দেখে নিও। প্রফিট অ্যান্ড লসে অসৎ ব্যবসায়ীর অঙ্ক আমি করিয়ে রেখেছি। তোমাদের সময় শেষ হয়ে গেছে, যারা অঙ্কটা করতে পেরেছো তারা একবার উত্তরটা দেখে নাও, 37.5%, যেটা অপশন নাম্বার সিতে দেখাচ্ছে। কিভাবে অঙ্কগুলো করে দেখো, যখন পার্সেন্টেজের কেস হচ্ছে আমি 100কে বেস ফিগার ধরবো, বেস, এটা হচ্ছে বেস। এবার আমি ব্যক্তি হিসেবে যখন বিক্রি করছি, কাউকে তো দিচ্ছি, আমি যেটা দিচ্ছি সেটা এই দিকে লিখব, খদ্দেরকে যখন দিচ্ছি সেটা আমি এদিকে লিখব। কি করছি, বিক্রি করার সময় ওজনে 20% কম দিচ্ছি, অর্থাৎ 100 ফিগার আছে আমি 20 কম দিচ্ছি অর্থাৎ 80 দিচ্ছি। খেয়াল রেখো যেটা দিচ্ছি এই বাঁ দিকে বসবে, বোঝা যাচ্ছে। আর বাকি যে ফিগারটা আছে সেটা বসবে এই দিকে। বলেছে 10% লাভে বিক্রি করছি, 100-র সঙ্গে 10% লাভ হলে 110 আমি এখানে বসাবো, বোঝা যাচ্ছে। তাহলে যেটা দেবো সেটা বাঁ দিকে বসবে, আর বাকি ফিগারটা লাভ বা ক্ষতি যা হোক আমি এই দিকে লিখবো। এবারে এই বাঁ দিকে যে ফিগারটা আসবে সেটাকে আমি সবসময় সিপি মনে করব, আর ডান দিকে যে ফিগারটা থাকবে তাকে আমি এসপি বা বিক্রয় মূল্য মনে করব। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 80 টাকায় যদি আমি কিনি, 110 টাকায় বিক্রি করেছি, অর্থাৎ আমার প্রফিট হয়েছে 30 টাকা। 80 টাকায় কিনে যদি 30 টাকা প্রফিট হয়, বলেছে তার প্রকৃত লাভ কত, অর্থাৎ শতাংশে বার করতে বলেছে, তাই 100 দিয়ে গুণ করলাম। তাহলে এটাকে যদি আমি শূন্য কাটি, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 পঁচিশ 100, অর্থাৎ 75/2%, 75/2 মানেই হচ্ছে 37.5%, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরের প্রশ্ন, এ ও বি এর আয়ের অনুপাত 5:3 এবং ব্যয়ের অনুপাত 9:5। যদি এ এর আয় বি এর ব্যয়ের দ্বিগুণ হয় তবে এ ও বি এর সঞ্চয়ের অনুপাত কত? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন।
সময় শেষ। যারা অঙ্কটা করতে পেরেছো তারা একবার উত্তর দেখে নাও। উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 1:1। চেক করে নেওয়া যাক অঙ্কটা কিভাবে করা যেত। দেখো এ আর বি এর আয়ের অনুপাত দেওয়া আছে 5:3 এবং ব্যয়ের অনুপাত দেওয়া আছে 9:5। বলেছে যদি এর আয় বি এর ব্যয়ের দ্বিগুণ হয়, এর আয়টা বি এর ব্যয়ের দ্বিগুণ, অর্থাৎ বি এর ব্যয় যেটা এখানে দেখছি 5, তার দ্বিগুণ হবে এইটা। বোঝা যাচ্ছে 5-এর দ্বিগুণ মানে কি 10। তাহলে আমি এখানটা 10 আনার জন্য এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে এটা হবে 10, এটা হবে 3 দুগুণে 6। আমি আর এটাকে দেখবো না। এবারে দেখো প্রশ্ন কি বলেছিল, যে এর আয় অর্থাৎ এইটা বি এর ব্যয়ের দ্বিগুণ, বি এর যে ব্যয় আছে 5 তার দ্বিগুণ। আমি দেখলাম হ্যাঁ, বি এর ব্যয় 5 হলে তার দ্বিগুণ 10 হচ্ছে আয়। এবার দেখো এর আয় থেকে এর খরচ যদি বাদ দিই, এর সঞ্চয় পাওয়া যাবে। আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হয়, অর্থাৎ 10 থেকে 9 বাদ দিলে সঞ্চয় হচ্ছে 1। তেমনি বি এর আয় থেকে বি এর ব্যয় অর্থাৎ 5 যদি বিয়োগ করি, 6 থেকে যদি 5 বিয়োগ করি, তাহলে বি এর সঞ্চয় পাওয়া যাবে 1। অর্থাৎ এ আর বি এর সঞ্চয়ের রেশিও 1:1, যেটা অপশন নাম্বার বি তে ছিল। 66049 এর বর্গমূলের একক স্থানীয় অঙ্কের মান কত? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করেছো তারা একবার দেখে নাও উত্তর কি। উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 7। দেখো এটাকে তোমরা বর্গমূল করে ফেলতে পারো, ছোট আছে বর্গমূল করা যায়। অথবা একটা জিনিস দেখো, এই যে একক স্থানে কত আছে 9, আমরা জানি 3 স্কোয়ার 9 হয় আর 7 স্কোয়ার 49, অর্থাৎ শেষ ডিজিটটা 9 হয় কার স্কোয়ারে, 3 স্কোয়ারে আর 7 স্কোয়ারে। আমি দেখছি শেষ ডিজিটটা 9 ছিল, তাহলে যে বর্গমূলটা হবে সেই বর্গমূলের শেষ ডিজিটটা 9-3 হবে, 9-7 হবে। তার কারণ 3 স্কোয়ার 9 হয় এবং 7 স্কোয়ার 49, অর্থাৎ শেষ ডিজিটে 9 থাকে। তাহলে উত্তর 3 আর 7 এর মধ্যে যে কোনো একটা হবে, এই দুটো তো উত্তর হবেই না। এবার আমি কি করে বুঝবো যে 3 হবে না 7 হবে একক স্থানীয় অঙ্ক? দেখো এই তিনটে ফিগার দেখো, এটা 5 অঙ্কের সংখ্যা আছে। তো আমরা জানি 25 স্কোয়ার সমান কত? 25 স্কোয়ার মানে হচ্ছে 625। 26 স্কোয়ার মানে কি, আমি একটুখানি এইদিকে লিখছি, 26 স্কোয়ার মানে হচ্ছে 676। আমি যদি একটা করে শূন্য দিয়ে দিই, তাহলে দুটো করে শূন্য স্কোয়ারে বেড়ে যাবে, তাই না? 250 স্কোয়ার মানে 625, দুটো শূন্য 676, দুটো শূন্য। আমি কেন এটা করতে যাচ্ছি, আমি দেখতে চাইছি এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে। দেখো 62, 500 আর 67, 600-র মধ্যে কোনো একটা সংখ্যা হচ্ছে 66049। 66049 এই যে সংখ্যাটা, এটা দেখো এই ফিগারটা আর এই ফিগারটার মধ্যে কোনো একটা সংখ্যা আছে, অর্থাৎ 250 অথবা 260-এর মধ্যে কোনো একটা সংখ্যা আছে যাকে স্কোয়ার করলে এটা হয়। সেই সংখ্যাটা কি হতে পারে? সেই সংখ্যাটা 253 স্কোয়ার হতে পারে বা 257 স্কোয়ার হতে পারে। তার কারণ কি, আমি জানি শেষে 3 আর 7 থাকলে তার স্কোয়ারে একমাত্র এইটা হবে। আমাকে দেখতে হবে সংখ্যাটা 253 হবে না 257 হবে। যদি 253 হয় তাহলে উত্তর 3 হবে, যদি 257 হয় তাহলে উত্তর 7 হবে। বোঝা যাচ্ছে? এরপরে আমাদের কর্তব্য হচ্ছে যে এই দুটো ফিগারের মধ্যে গ্যাপটাকে বার করা অ্যাপ্রক্সিমেটলি, এবং এই দুটো ফিগারের মধ্যে গ্যাপটাকে বার করা, জাস্ট গ্যাপ। আমি দেখো পুরো দেখছি না, 660 আর 676 এইটুকুনি দেখছি। 660 আর 676 এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে 16, আমি এখানে 16 লিখছি। আর এখানে 625 আর 660-এর মধ্যে আমি গ্যাপ খোঁজার চেষ্টা করছি, সেটা হচ্ছে 36। কোন গ্যাপটা কম আমাকে বলো, 35 না 16? তোমরা বলবে 16 গ্যাপটা কম। যাই বললাম 16 গ্যাপটা কম, তাহলে এই অর্থাৎ এই ফিগারটা এই দিকে বেশি ঝুঁকে আছে। এই দিকে বেশি ঝুঁকে আছে মানে কি, এদের মধ্যে যে সংখ্যাটা বড় আছে, কেন এটা বড়র দিকে ঝুঁকে আছে, এই সংখ্যাটা বড় ছিল, এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় হবে
তাহলে উত্তর সেটা হবে। আমি দেখছি এই দুটোর মধ্যে বড় ফিগার হচ্ছে 7, তাই উত্তর হবে অপশন নাম্বার বি। যদি দেখা যেত এই গ্যাপটা কম আছে তাহলে এদের মধ্যে যে ছোট ফিগার হতো সেই ফিগারটা উত্তর হতো। পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর জি হলো ভরকেন্দ্র, এডি ও বিই মধ্যমাদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করেছে। যদি এডি ও বিই এর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সেমি হয় তবে এবি এর দৈর্ঘ্য কত? অপশনগুলো দেখে নাও। তোমাদের সময় শুরু এখন। যারা অঙ্কগুলো করেছো একবার উত্তরটা মিলিয়ে নাও, উত্তর আছে 10 সেমি। দেখো এই জায়গায় বলেছে যে এবিসি এর ভরকেন্দ্র জি, কোনো একটা ত্রিভুজ আছে এবিসি, এর ভরকেন্দ্র জি, ভরকেন্দ্র কোথায় থাকে? এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত মধ্যবিন্দু পর্যন্ত যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে মধ্যমা। একটা ত্রিভুজের 3টে মধ্যমা থাকে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু পর্যন্ত রেখা যোগ করলে তাকে মধ্যমা বলে। আমি দেখছি বিই আর এডি মধ্যমা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলো, এটা জি দিয়েছে, কেন যেখানে ছেদ করে সেটাকেই ভরকেন্দ্র বলা হয়। এবারে দেখো আমরা জানি ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে। ভরকেন্দ্র ত্রিভুজের মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব যদি 2 হয়, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 1 হবে, অর্থাৎ টোটালটা সবসময় 3 হয়। বোঝা যাচ্ছে? আর বড় ফিগার হচ্ছে শীর্ষবিন্দু থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে বড়, আর ভরকেন্দ্র থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে ছোট। মোট 3-এর মধ্যে একটা পার্ট 2, অর্থাৎ এই পার্টটা 2 হলে এই পার্টটা হবে 1। এবারে দেখো এডি যে মধ্যমাটা আছে তার দৈর্ঘ্য দিচ্ছে 9, এডি এই টোটাল মধ্যমা তার দৈর্ঘ্য হচ্ছে 3। আমি জানি টোটালটা কত, টোটালটা 3, ওরা বলেছে এটা 9 সেমি, তাহলে 3-এর ভ্যালু যদি 9 হয় 1-এর ভ্যালু কত? 3 সেমি। আমি কি চাইছি? এজির ভ্যালু বার করতে। এজির ভ্যালু কত? এজির ভ্যালু হচ্ছে বড় ভ্যালুটা অর্থাৎ 2, তাহলে 2-এর ভ্যালু হবে 6 সেমি, তাহলে এজির মান 6। একই রকম ভাবে বি এর দৈর্ঘ্য দেওয়া আছে 12, বি এর দৈর্ঘ্য 12, আমি জানি কি বি হচ্ছে মধ্যমা যার টোটাল ভ্যালু হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু 12 হলে 1 ইউনিটের ভ্যালু 4। আমি চাইছি বিজি এর দৈর্ঘ্য কত? আমি জানি বিজি মানে হচ্ছে বড় দৈর্ঘ্যটা, তাহলে বড় দৈর্ঘ্যের ভ্যালু হবে 8 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে 8। আর একটা ডাটা দিয়েছিল এডি ও বি মধ্যমাদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বিই আর এডি পরস্পরকে সমকোণে ছেদ করেছে, এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখতে পাচ্ছ 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটাকে বলা হবে অতিভুজ। আমাকে এই অতিভুজের মান বার করতে হবে, কারণ এবি দৈর্ঘ্য কত চেয়েছে, বুঝতে পারছো? এই এবি যেটাকে আমি অতিভুজ জানি, এবং ভূমি হচ্ছে 6, লম্ব 8, অথবা লম্ব 8 ভূমি 6 যাই বলো না কেন, 8 6 হলে অতিভুজের মান হবে 10। কেন? আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার, বুঝতে পারছো? 64 প্লাস 36 সমান 100, তাহলে অতিভুজের মান হবে √100 সমান 10, যেটা অপশন নাম্বার বি তে আছে। একটি চাকার ব্যাস 84 সেমি, 16 পাক ঘুরলে চাকাটি কত মিটার দূরত্ব যাবে? অপশন। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। যারা অঙ্কটা করতে পেরেছো তারা একবার দেখে নাও, উত্তর দেওয়া আছে অপশন নাম্বার ডি 42.24। খুব সোজা প্রশ্ন এবং বহুবার আসা প্রশ্ন এটা। দেখো চাকার ব্যাস দেওয়া আছে 84 সেমি, আমরা জানি একটা চাকা যদি 1 পাক ঘোরে তাহলে চাকার এই পরিধির সমান দূরত্ব যাবে। চাকা যদি 1 পাক ঘোরে তাহলে পরিধির সমান দূরত্ব যাবে। বৃত্তের পরিধি, কেন চাকা গোল, বৃত্ত এই স্ট্রাকচারের হয়,
চাকার পরিধি হচ্ছে 2πr, যেখানে r মানে হচ্ছে ব্যাসার্ধ। বোঝা যাচ্ছে? তাহলে পরিধি হচ্ছে 2πr। আমি দেখব এই চাকাটার পরিধি কত। আমি এটাকে এইভাবে লিখতে পারি 2r গুণিতক পাই। কেন? 2r মানে হচ্ছে চাকার ব্যাস, ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস হবে 2r। বোঝা যাচ্ছে? ব্যাস হবে 2r। এই 2r বা ব্যাসের মান দেওয়া আছে 84, আমি এখানে বসিয়ে দিলাম। পাই এর মান 22 এর সাথে এখানে বসালাম, 7 12 84 আমি এখানে কাটলাম, অর্থাৎ এইটা হচ্ছে 12 × 22 সেমি। খেয়াল রাখো এটা সেমিতে ছিল। তাহলে চাকা যদি এক পাক ঘুরে সে যাবে 12 × 22 সেমি। আমি বলবো এক পাক গেলে চাকা যাবে 12 × 22 সেমি। বলেছে 16 পাক ঘুরবে, তাহলে 16 পাকে চাকাটা কত দূর যাবে? 12 × 22 × 16 সেমি। কিন্তু চেয়েছে মিটারে, মিটার যেহেতু চেয়েছে এটাকে মিটারে কনভার্ট করতে গেলে আমি 100 দিয়ে ভাগ করব। দেখো কাটবো না, কারণ দশমিকের পর দুঘর আছে, দেখতে পাচ্ছ এক ঘর দুঘরের পর দশমিক আছে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে দুঘর আমি পাবো। আমি পুরো গুণও করব না, তার কারণ কি? অপশানের জন্য। দেখো আমি যদি গুণ করি, একক স্থানের অঙ্ক বাছি, 2 2 4, 4 6 24, অর্থাৎ এই পুরো ফিগারটাকে গুণ করলে ইউনিট প্লেসে 4 আসবে, এবং 100 জন্য তো আমি দশমিক তো দুঘর সরাবই, কিন্তু আমি দেখছি ইউনিট প্লেস বা একক স্থানে 4 আসছে, একটাই অপশন আছে একক স্থানে 4, তাই উত্তর হবে অপশন নাম্বার ডি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।